এটা গেল ওভারঅল বিষয়। এই পুরো বিষয়ের জন্য আমাদের 2রা জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে। তো যারা আমাদের রেগুলার ক্লাস করতে চান, এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন আপনাদেরকে, তারপরে বাকি ডিটেলস দিয়ে দেওয়া হবে সেখানে। এখানে যে নাম্বারটি রয়েছে 7551, যদি কেউ না দেখতে পাচ্ছেন তো টুকে নিন নাম্বারটি, 7551067843, এই নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন, আপনাকে বাকি তথ্য দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে আজকে আমার বক্তব্য। এবার আমি হ্যান্ড ওভার করে দেবো আমাদের স্যারকে, যিনি আপনাদের আজকে ফ্রি ক্লাসটি নেবেন। তো স্যার, হ্যান্ড ওভার টু ইউ। আচ্ছা, ঠিক আছে। চলো, আমার কথা শুনতে পাচ্ছ না সবাই? স্যার শুনতে পাচ্ছি। তো চলো দেখো, এই যে পিএসসি ক্লার্কশিপ, তোমরা যারা এখানে ক্লাসে জয়েন হয়েছো কম বেশি সবাই জানো, আবার অনেকে নতুন, তাই না? তো হয়তো প্রথম পরীক্ষা দেবে বা কম্পিটিটিভ লাইফে নতুন, তাদের একটু জানা দরকার। তো পিএসসি ক্লার্কশিপ মূলত পরীক্ষা নেয় পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে? মাধ্যমিক লেভেলের একটা পোস্ট, তাই না? মানে মাধ্যমিক লেভেলের উপরে বেস করে আমাদের কোশ্চেন হয়। হ্যাঁ, আর সিলেবাস সম্পর্কে তোমরা অবগত, সম্ভবত নোটিশ দেখেছো, অ্যাডভাইসমেন্ট দেখেছো, তাই না সবাই? তো সময় খুব বেশি নয় হাতে, আমাদের অল্প সময়। আর এই কম্পিটিটিভ সিলেবাস তো খুব লেন্দি, তোমরা জানো, তাই না? এখানে এমন কিছু নয় যে টপ সাজেশন, একেবারে সাজেশন, ঠিক আছে, 40% কমন, 50% কমন। দেখবে বিভিন্ন ইনস্টিটিউশনে হয়তো তারা স্টুডেন্ট ধরার জন্য, বলার জন্য বিভিন্ন রকম অ্যাডভাইসমেন্ট দেয়, ঠিক আছে? ইউটিউব বিভিন্ন চ্যানেল থাম্বনেল ওইভাবেই লেখে আর কি, ভিডিও দেখার জন্য, আকৃষ্ট করার জন্য। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে আমাদের একেবারে ইন্টায়ার পার্ট। আমাদের এখানে প্রিলিমিনারি আছে, আর কি আছে, প্রিলিমিনারির সঙ্গে সঙ্গে মেন আছে, তাই না? মানে দুটো এক্সাম, পার্ট 1 পার্ট 2, তারপরে টাইপিং। টাইপিং এর তো কোনো নাম্বার নেই, পাস ফেলের ব্যাপার। এবার যে পার্ট 1 আর পার্ট 2 পরীক্ষা, এমনটা নয় যে আমি পার্ট 1 উতরে যাওয়ার পরে, পাস করার পরে পার্ট 2টা অ্যাপিয়ার করতে পারবো, পরীক্ষা দিতে পারবো, সেটা নিয়ে প্যানেল হবে, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? আমার প্যানেলটা হবে, তোমরা জানো, আমি দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি। তোমরা জানো যে পাশের একটা মার্কস পার্সেন্টেজ ধার্য করা আছে, সেই পার্সেন্টেজ যারা পাবে তারা সবাই পাস করবে। পাস করা মানে এমনটা নয় যে চাকরি, ঠিক আছে? এবার কি হবে, ওই পাস করা, মনে করো মেন্স এর পরে পাস করা এত ক্যান্ডিডেট আছে, ঠিক আছে? ভ্যাকান্সি মনে করো 1/4, মানে 1/4 ভ্যাকান্সি আছে যারা পাস করে আছে। তো কি হবে, মেরিট হয় উপর থেকে যাদের নাম্বার বেশি। তাহলে টার্গেট থাকতে হবে কি, যে সে মেরিটটা কিভাবে হবে, প্রিলিমিনারি আর মেন, মানে পার্ট 1 পার্ট 2 দুটো নাম্বার নিয়েই মেরিট হবে, ঠিক আছে? তো মিনিমাম বুঝতে পারছো তোমরা, প্রথম পরীক্ষায় 70-70 পেতে হবে, মেন্সে গিয়ে 60-65 পেতে হবে, তবে হয়তো মেরিটে আসতে পারবে। তার জন্য আমাদের কিসের প্রয়োজন? আচ্ছা, তার আগে একটা বিষয় দেখো, আমি তোমাদের সব একটু দেখাই স্যার আজকের। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? বলছিলাম, হ্যাঁ স্যার বলছিলাম, পিএসসি ক্লার্কশিপটাতে দুটো পরীক্ষা হবে, প্রিলিমিনারি আর মেন? হ্যাঁ, 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 হ্যাঁ। না স্যার, প্রিলিমিনারি এরকম ব্যাপার নেই মনে হচ্ছে। সিলেবাসটাতে যেটা দেওয়া আছে দেখলাম যে আপনার পার্ট 2 তে আপনি কোয়ালিফাইড করলে একটা নাম্বার দেওয়া আছে পার্সেন্টেজ, যেটা কোয়ালিফাইড করলে পার্ট 2 খাতা দেখা হবে, এরকম ব্যাপার মনে হয়। মানে আগের বারও এরকম হয়েছিল পিএসসি। বুঝলাম না, আরেকবার বলো। পিএসসি তে দুটো এক্সাম হবে, একটা হচ্ছে এমসিকিউ বেস কোশ্চেন, আর একটা হচ্ছে আপনার মানে লিখতে হবে আর কি, একটু রচনাধর্মী টাইপের প্রশ্ন থাকে, লেটার প্যারাগ্রাফের। আমি সেটা বলে দিচ্ছি, একটা পরীক্ষা হবে অবজেক্টিভ, একটা হবে ডেসক্রিপটিভ, ঠিক আছে? অবজেক্টিভ হ্যাঁ পাস কিন্তু করলে তারপরে তুমি ডেসক্রিপটিভ হ্যাঁ পরীক্ষাটা দিতে হ্যাঁ পারবে, ঠিক আছে? হ্যাঁ। বুঝে না গেছে? ওইটা একদিনে পরীক্ষাটা হবে স্যার? না, 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 পরীক্ষা একদিনে হবে না, পরীক্ষা একদিনে হবে না, পরীক্ষা আলাদা আলাদা দিনে হবে, ঠিক আছে? প্রিলিমিনারি পাস করলে তারপরে মেন হবে। আমার কথা বোঝা গেছে? আচ্ছা আচ্ছা। এবার দেখো, আমি বিষয়টা আরো ভালো করে একটু বোঝাই। প্রথম ক্লাস তো, আমাদের ট্রফিক ওয়াইজ কোনো ক্লাস হবে না। আসলে আমরা এখানে বুঝবো আমাদের পড়াশোনার বিভিন্ন স্ট্র্যাটেজি, একটু সিলেবাস, বিভিন্ন জিস্ট, ঠিক আছে? কেমন ভাবে আমরা পড়বো, কেমন ভাবে পড়লে আমরা সফলতা পেতে পারি এই পিএসসির জন্য, সেগুলো একটু দেখবো, বুঝবো। আগে দেখো, তোমরা আমার ডিসপ্লেটা দেখা পাচ্ছ কি? দেখো, আমরা মূলত
প্রিলিমিনারিতে এখন আমরা প্রিলিমিনারি কথা ভাববো আগে, ঠিক আছে, পার্ট 1 এর কথা। আমরা জানি যে আমাদের কোয়ালিফাইং মার্কস কত, দেখো কোয়ালিফাইং মার্কসটা আমি পাশে লিখে রেখেছি। যারা জেনারেল আছে তাদের জন্য কত পার্সেন্ট? তাদের জন্য 40%, দেখা পাচ্ছ তোমরা? জেনারেলদের জন্য 40%, তাই না? ইডাব্লিউএস 40%, ওবিসি A+B 38%, এসসি 35%, এসটি 30%, ঠিক আছে। তারপরে হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের সার্ভিসম্যানের জন্য 30%, ঠিক আছে। স্পোর্টস পার্সন যারা আছে 40%। এবার দেখো আমাদের যে প্রিলিমিনারিতে 3টে সাবজেক্ট মানে 3টে পার্টের উপরে বেস করে আমাদের কোশ্চেন হবে মাধ্যমিক লেভেল, ঠিক আছে। প্রথম কি জেনারেল স্টাডিজ, জেনারেল স্টাডিজে 40 মার্কস, ঠিক আছে, 40 নাম্বার। মানে জেনারেল স্টাডিজ বলতে কি আমরা একটু পরে বুঝছি, জানো কম বেশি সবাই তোমরা। তারপরে কি অ্যারিথমেটিক, ম্যাথ আছে, পাটিগণিতের ম্যাথ, ঠিক আছে, সেখানে পরিমিতির কিছু পার্ট থাকবে, ঠিক আছে। আর ইংরেজি আছে 30 নাম্বার। তাহলে আমাদের কত গেল? মোট 100। এবার আমরা এই 100টা পড়বো কিভাবে? আমরা যদি একটু দেখি যে আমাদের জিএস এর সিলেবাস কি, মানে জেনারেল স্টাডিজ এর সিলেবাস কি সাবজেক্ট ওয়াইজ, তাহলে আমাদের কি পড়তে হবে? ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে, ঠিক আছে। আমাদের কি পড়তে হবে? হিস্টোরি পড়তে হবে, ইতিহাস। সেই ইতিহাসের 3টে পার্ট আমরা কি পড়বো? প্রাচীন, মধ্য আর আধুনিক। পাশে আমি এই পেজ আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। পাশে আমি লিখে রেখেছি, দেখো, স্পেশাল স্বাধীনতা সংগ্রাম। অর্থাৎ আমাদের এই পিএসসি ক্লার্কশিপের জন্য ইতিহাসে বেশিরভাগ যে কোশ্চেন আসে সেটা কোথা থেকে? স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস আছে। তো তাহলে তোমার কেউ কিছু বলছো? স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না। তোমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা, আর সবাই দেখা পাচ্ছ তো? হ্যাঁ স্যার, কিন্তু আওয়াজটা একটু থেমে থেমে আসছে। স্যার দেখতে পাচ্ছি। সেটা নেটওয়ার্কের জন্য হতে পারে, এবার সবার নেটওয়ার্ক তো একরকম নয়। চলো তাহলে ইতিহাসে আমাদের কি পড়তে হবে? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। স্পেশাল মানে আমরা যার উপরে জোর দেব ক্লার্কশিপের জন্য সেটা হচ্ছে কি? স্বাধীনতা সংগ্রাম। মানে স্বাধীনতার প্রাক্কালে আমাদের যে আন্দোলন গুলো হয়েছিল, ঠিক আছে, যে হিস্ট্রি আছে সেই বিষয়টা। তারপরে আমরা কি পড়ছি? জিওগ্রাফি, ঠিক আছে, ভূগোলের পার্ট। ভূগোলে আমাদের পড়তে হবে প্রাকৃতিক ভূগোল, ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ ভারতের ভূগোল, আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ঠিক আছে, পশ্চিমবঙ্গের ভূগোল। বোঝা গেছে? আমি এগুলো দিয়ে দেবো, তবু আমি একটু একটু বলে যাই, ঠিক আছে। এবার দেখো পড়া বলতে কি, আচ্ছা এটা আমি বলে নিয়ে তোমাদের বলছি। তারপরে আমাদের পড়তে হবে ইন্ডিয়ান পলিটি অর্থাৎ আমাদের কনস্টিটিউশন, ঠিক আছে, সংবিধান। কি লেভেল পড়তে হবে লেখা আছে, ইজি বা বেসিক টু মডারেট পর্যন্ত পড়লে আমাদের হবে। আমরা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিচ্ছি, WBCS নয়, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? ইজি টু মডারেট পর্যন্ত ইন্ডিয়ান পলিটি পড়লে হবে। হ্যাঁ, চলো তারপরে আমরা কি পড়বো? ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে। ইন্ডিয়ান ইকোনমি কি? ভারতীয় অর্থনীতি আমাদের পড়তে হবে, বেসিক টু মডারেট, ঠিক আছে। সাবজেক্ট ওয়াইজ লিখে দেওয়া আছে পাশে। তারপরে আমরা কি পড়বো? জেনারেল সায়েন্স। এবার জেনারেল সায়েন্সের মধ্যে তোমাদের কি আছে জানো? জেনারেল সায়েন্সের মধ্যে বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, ঠিক আছে, আর বোটানিকের পার্ট কিছু কিছু আসে মাঝে মাঝে, ঠিক আছে। তো সেই পার্টে আমরা কি করব? বেসিক টু মডারেট পর্যন্ত, ঠিক আছে। মডারেটের একটু আগে পর্যন্ত, বেশি ডিপলি আমাকে পড়তে হবে এমনটা নয়, ঠিক আছে। তারপরে আমাদের জিকের আর পার্ট কি? স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে বলতে আমরা কি বুঝি? দেখো আমি লিখে দিয়েছি, এর অর্থ হচ্ছে ট্রপিক আর পরিবর্তন হয় না, পরিবর্তন হবে না। জিকে বলতে কি? স্ট্যাটিক জিকে বলতে সে ট্রপিকের আর পরিবর্তন সম্ভব নয়। যেমন দেখো আমাদের সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে কত সালে? আমাদের যে পশ্চিমবঙ্গের সুন্দরবন, ঠিক আছে, দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে, এই সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে কত সালে? 1987 সালে, তাই না? তাহলে এটা কি স্ট্যাটিক জিকে? এর আর কোনো পরিবর্তন কি সম্ভব? ওই 87টা 89 হবে কোনো সময়? হবে না, তাই না? তাহলে স্ট্যাটিক জিকে আমাদের পড়তে হবে। এবার এই স্ট্যাটিক জিকে বিভিন্ন পার্ট আছে, ঠিক আছে, বিভিন্ন টপিক আছে। কেমন ভাবে আমাদের পড়তে হবে? 40 থেকে 45টা টপিক এর মধ্যে কভার করতে হবে, ঠিক আছে। বেসিক টু কম্প্যাক্ট মানে একেবারে লো থেকে কম্প্যাক্ট মোটামুটি একটা ধারণা আমাদের জানলে হবে,
ঠিক আছে, তারপরে আমরা কি পড়বো, জিকের আদার্স পার্ট কিছু হয় আমরা পড়বো। আর ইম্পর্টেন্ট আর একটা পার্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি, সদ্য ঘটে যাওয়া ঘটনাবলী। ঠিক আছে, এবার তোমার অনেকে বলবে বিগত 6 মাসের পড়ো, 1 বছরের পড়ো, কিন্তু আমি এখানে প্রেফার করি, ঠিক আছে, 2022 থেকে এক্সাম শুরু হওয়ার 2-3 মাস আগে পর্যন্ত আমার পড়া দরকার। ঠিক আছে, 1-2 মাস আগে পর্যন্ত পড়া দরকার কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখন প্রশ্ন আসছে ভালো। ঠিক আছে, 5টা 6টা প্রশ্ন যদি দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে আমার সেখানে তো স্কোর করতে হবে। আমার যে জিএস এ 40 মার্কস আছে, 40-র মধ্যে আমাকে তো তুলতে হবে 30-35, তাই না? তবে আমি 70-এ গিয়ে নামাতে পারবো, 70 নাম্বার পেতে পারবো প্রিলিমিনারিতে। বোঝা গেছে? তাহলে কি কি পড়তে হবে সিলেবাসে জিএস এর মধ্যে, বুঝতে পেরেছো? লেখা আছে আর আমি বললাম, এ দুটো আবার আমি পেজ পাঠিয়ে দেব, চাপ নেই। এগুলো তোমরা যখন পেড ক্লাস নেবে না, এগুলো আরো সুন্দরভাবে হাতে লেখা বা টাইপিং এ সবকিছু পেয়ে যাবে। তাহলে আমাদের একটা প্ল্যান বানাতে হবে এই অল্প দিনের মধ্যে। প্ল্যান বানিয়ে, এমনটা নয়, দেখো আমাদের পড়ার মাধ্যম হবে কি, সোর্সেস কম হবে। আমি কি বলছি বোঝা গেছে? শুনতে পাচ্ছ? সোর্স কম হবে, এমনটা নয় যে আশেপাশে 5টা 7টা বই নিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, পার্টিকুলার আমি 1টা 2টো রাইটার বই বা আমি যে ইনস্টিটিউশনে পড়ছি, গাইডম্যান তো অবশ্যই লাগবে, সেই ইনস্টিটিউশনকে ফলো করে, এমন নয় যে শুধু ইনস্টিটিউশনকে ফলো করে চলবো, ইনস্টিটিউশনকে তো ফলো করবো, ইনস্টিটিউশন যে বুকসকে সাজেস্ট করবে সেটাও আমি পড়বো। ঠিক আছে, আর কি করব, তার আশেপাশে হাবিজাবি এই এ বলেছে ওই বই, ও বলেছে ওই রাইটারের বই, এসব যদি নাও, ঠিক আছে, তাহলে তুমি পুরো ঘেটে যাবে বা গুলিয়ে যাবে। বোঝা গেছে? অতি খাদ্যের লক্ষণ যেটা আর কি, ছড়ায় ছিটায়, তাহলে এরম করা যাবে না আমাদের। এবার আমরা এই জিএস এর পার্টগুলো কিভাবে পড়বো, দেখো, অনেকে কি করে দেখবে, বা অনেক ইনস্টিটিউশন ইউটিউবে তোমরা ঢুকলেই দেখা পাবে আর কি, কি করে, ইউটিউবের যে চ্যানেলগুলো আছে, একদম প্রথম থেকে শুরু করে এমসিকিউস প্রশ্ন, এমসিকিউস বলতে বোঝো তো, অবজেক্টিভ টাইপ প্রশ্ন দিয়ে টিক মেরে মেরে আলোচনা করে চলে যায়। ছেলের ভালো লাগে, ঠিক আছে, সেখানে অ্যাট্রাকশন আসে, মনোযোগ আসে, দেখে টিক মারে চলে। ঠিক আছে, তো মনে করা ঠিক করছি, আসলে বিষয়টা এটা নয়। দেখো, আমি যদি তোমাদের একটা বিষয় বলি একটু, আমি যে এই বললাম, স্যার শুনতে পাচ্ছি না, কিছু বলতে? দেখো, আমি যে এই বললাম 6+4, ঠিক আছে, এটা সমান 10, সবাই আমরা জানি, তাই না? তাহলে হ্যাঁ, এটা কোশ্চেন আকারে আসে, আমি এমসিকিউ তে পড়লাম 6+4 10, মানে আমি ম্যাথ দিয়ে উদাহরণ দিচ্ছি আর কি, আমি জিএস এর কথাই বলছি। এতটুকু আমি এমসিকিউ তে দেখেছি, এইটুকু আমার মনে আছে, বা অনেক সময় মনে নাও থাকতে পারে, কিন্তু আমি জানি না যে 9+1 এটা সমান 10, তাই। জানি না। তাহলে জানার জন্য আমাকে কি করতে হবে, এই যে যোগের রুলস আছে না, যোগ যোগ অ্যাডিশন, হ্যাঁ, অ্যাডিশনের পার্ট, সেটাকে আমাকে কি করতে হবে, এন্টায়ার অ্যাডিশন, পুরো অ্যাডিশনটাকে ভালো করে ডেসক্রিপটিভ পড়তে হবে। আমার কথা কানে গেছে? হ্যাঁ স্যার। আমরা বাজার থেকে একটা 2000 এমসিকিউজ এর বই কিনলাম, আর 100টা কোশ্চেন পড়ে 100টা কোশ্চেনের উত্তর দেওয়া আছে, আমি দেখে থেকে খালি এরকম টিক মেরে মেরে চলে গেলাম, টিক মেরে মেরে চলে গেলাম। এতে কি আমার টপিকের উপর সাবিররা, এটা বন্ধ করো, হ্যাঁ স্যার। বুঝতে পারছি না। একজনের ভয়েস অন আছে, বন্ধ করো, হ্যাঁ, যার যখন বলার একটু প্রয়োজন হবে মিউট করো, একটু মিউট করো। ভয়েসটা মিউট করো, যার যখন বলার প্রয়োজন হবে কিছু, ভয়েসটা অন করবে, বলবে, আবার মিউট করে দেবে। হ্যাঁ, চলো, তাহলে আমার বলার উদ্দেশ্য কি, আমি যে জিএস পড়বো, জেনারেল স্টাডিজ পড়বো, প্রতিটা সাবজেক্টকে আমাকে প্রতিটা টপিকের উপরে এমসিকিউজ ক্লিয়ার, আমি বললাম কি খুব ডিপ পড়তে হবে এমন নয়। দেখেছো আমি ইজি টু অ্যাডভান্স কোথাও লিখেছি, ইজি টু মডারেট, অর্থাৎ আমার মাধ্যমিক লেভেলের পোস্ট ইজি টু মিডিয়াম পর্যন্ত আমাদের একটা টপিক, প্রতিটা সাবজেক্টের একটা একটা টপিক পড়তে হবে। বোঝা গেছে? বেশি একদম ডিপ ভিতরে ঢুকতে হবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু আমার পড়ার টেন্ডেন্সি কি হবে, যে আমার ডেসক্রিপটিভ পড়তে হবে। বোঝা গেছে? ডেসক্রিপটিভ পড়লে, ওই যে বললাম সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কথা বললাম, তুমি একটা কোশ্চেনে দেখেছো 1987 সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হচ্ছে তকমা পেজ। ঠিক আছে, এবার তুমি যদি সুন্দরবন টপিকের উপরে
ওই টপিকটাই যদি পড়ো ওখানে আরো অনেক কিছু তথ্য তুমি জানতে পারলে। এমন তো ব্যাপার নয় যে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কত সালে পেয়েছে এই প্রশ্নটা আসবে। কম্পিটিটিভ এরম কোনো ব্যাপার আছে? মাধ্যমিক পরীক্ষা কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা? এরম তো নয়। তাহলে ওই সুন্দরবন ওই এর উপরে অন্য একটা প্রশ্ন আসতে পারে। সুন্দরবন অভয়ারণ্যের দুটো শিক্ষের নাম আছে, তাই না? আমাকে কি করতে হবে? আমি যে টপিক পড়তে যাচ্ছি সেই টপিকের উপরে আমাকে কি করতে হবে? ডেসক্রিপটিভ পড়তে হবে আগে। কি বললাম? ডেসক্রিপটিভ আমাকে ভালো করে পড়তে হবে। তাহলে কারোর বলা, কোনো ইনস্টিটিউশনের বলা, কোনো কি বলবো ইউটিউব চ্যানেলের বলা ফলো করলে তুমি এই জায়গায় কোয়ালিফাই করতে পারবে না। হয়তো কোয়ালিফাই করলে কোনো ক্রমে, ঠিক আছে, কিন্তু তুমি প্যানেলে আসতে পারবে না বা চাকরি পাবে না। ঠিক আছে, এখানে চাকরি পেতে গেলে তোমাকে আমি যতটুকু মনে করি প্রিলিমিনারিতে 70 আর মেন্সে তোমাকে 60-65 কি করতে হবে? স্কোর করতে হবে, তবে তুমি প্যানেলে আসতে পারো। ঠিক আছে, আরো বেশি করলে তো সিওরিটি বেশি, কিন্তু তোমাকে এতটুকু করতে হবে। সেইটুকু করার জন্য আমাদের কি করতে হবে? প্রতিটা টপিক ধরে ধরে ডেসক্রিপটিভ পড়তে হবে। তাহলে বোঝা গেছে, আমি সবটা বলে দিয়েছি। ইন্ডিয়ান পলিটি কি পড়তে হবে? ইজি টু বেসিক, ঠিক আছে, সরি বেসিক টু মডারেট, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ঠিক আছে, বেসিক টু মডারেট। বোটানিকের পার্টটা একটু পড়তে হবে। স্ট্যাটিক জিকে তো বলে দিলাম 40 থেকে 45টা টপিক আমাদের ছোট ছোট করে পড়তে হবে। বোঝা গেছে? এই টপিকগুলো খুব বড় নয়, 40 থেকে 45টা টপিক। স্ট্যাটিক জিকে বলতে ওই তো তোমার একটা উদাহরণ দিলাম, ঠিক আছে। এই স্ট্যাটিক জিকে বলতে এই পার্টগুলো আমাদের পড়তে হবে, প্রতিটা টপিক, ঠিক আছে। কোন রাজ্যের কোনগুলো খ্যাত, কোনগুলো বিখ্যাত, কোন রাজ্যের কোন খাবার পছন্দের প্রথমে আছে, চাষাবাদের ক্ষেত্রে, এইসব বিষয়গুলো আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। চলো, এসব টপিক আছে যখন তোমরা পেড ক্লাস নেবে, নিয়ে ক্লাস করবে, যে সাবজেক্টের ম্যাডাম বা স্যার সেই সাবজেক্টের টপিক বা ক্লাস বুঝিয়ে বুঝিয়ে করাবেন। আশা করি এতক্ষণ যা বলেছি বোঝা গেছে। হ্যাঁ স্যার। চলো এবার ম্যাথের বিষয়টা আমরা বুঝি। হ্যাঁ, আমাদের বেসিক লেভেল হচ্ছে এটাই। সিলেবাসের জিসটা আমাদের বুঝতে হবে, আর পড়ার বিষয়টা বুঝতে হবে, কিভাবে আমি স্টাডি করব এই অল্প সময়। না হলে কেউ সফলতা পাবে না, সম্ভব নয়। ছত্রছায়া ছন্ন ছাড়া ভাবে পড়াশোনা করলে সফলতা কেউ পাবে না। চলো ম্যাথস। এবার এই ম্যাথসে দেখো আমাদের মূলত অ্যারিথমেটিকের পার্ট এখানে আছে, ঠিক আছে। তো অ্যারিথমেটিকের পার্ট আছে মানে কি সিম্পলিফিকেশন আসবে না? সিম্পলিফিকেশনে কনসেপচুয়াল ম্যাথ আছে যেগুলো অ্যারিথমেটিকের মধ্যে পড়ে। এবার দেখো, এবার তুমি বেশিরভাগ ইনস্টিটিউশনে দেখবে কি করবে, প্রথম থেকে ক্লাস শুরু করবে টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে, ঠিক আছে। মানে সময় এবং কার্য, সময় ও কার্যের যে অঙ্ক হয়, ঠিক আছে, ছেলেদের করতে খুব ভালো লাগে, সহজ একটা চ্যাপ্টার, ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে, করতে খুব ভালো লাগে, ছেলেদের মনোযোগ আসে, অ্যাট্রাকশন আসে, করা শুরু করে দিল। কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে ম্যাথের ক্ষেত্রেও তাই, আমাকে বেসিক থেকে লেভেল থেকে আমার শিখতে হবে জিনিসগুলো, ঠিক আছে। তবে তুমি বিষয় সম্পর্কে, সেই টপিক সম্পর্কে একটা জ্ঞান থাকলে, ঠিক আছে, মোটামুটি জ্ঞান থাকলে তুমি যে কোনো ম্যাথ করতে পারবে, ঠিক আছে। একটা অনুপাতের ম্যাথ দিয়ে দিয়েছে, তুমি সারাক্ষণ সেই বই ধরে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে গেছে, তো ওই অঙ্কটাই কি তোমার পড়বে? সেই রিলেটেড অন্য টাইপের অঙ্ক পড়তে পারে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারে, নিউমেরিক চেঞ্জ করতে পারে, ঠিক আছে, অনেক রকম ব্যাপার। তাহলে দেখো, এই জন্য আমি প্রথম থেকে সাজিয়েছি, ঠিক আছে, আমাদের অন্য অন্য চ্যাপ্টার করার জন্য আর যে চ্যাপ্টারগুলো প্রথম পড়তে হয়, জানতে হয়, বেসিক লেভেলগুলো জানতে হয়, সেখান থেকে প্রশ্ন হয়। প্রশ্ন হয় না এমনটা নয়, ঠিক আছে, সেখান থেকেও প্রশ্ন হয়। তাহলে আমরা প্রথমে কি পড়বো? সংখ্যা বা নাম্বার সিস্টেম। কি বললাম? আমরা পড়বো সংখ্যা বা নাম্বার সিস্টেম। সংখ্যা বা নাম্বার সিস্টেম পড়বো, যেখানে সংখ্যাগত বিভিন্ন ম্যাথ আসে, ঠিক আছে। তারপরে আমরা জানবো কি? লসাগু গসাগু, ঠিক আছে। এটা আমাদের কি করতে হবে? কনসেপচুয়াল টু মডারেট, সংখ্যাটাও কনসেপচুয়াল টু মডারেট। দেখো, এই সংখ্যা পড়তে গিয়ে আমরা সংখ্যার বেসিক লেভেলগুলো জানবো, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, ঠিক আছে, যুগ্ম সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। এই সংখ্যাতে আমরা বিভাজ্যতার নিয়ম পড়বো, তবে আমরা সব চ্যাপ্টারগুলোকে ভালোভাবে করতে পারবো, অ্যাভারেজ ট্যাভারেজ হ্যান ত্যান, ঠিক আছে। এইসব বিষয়গুলো আমাদের জানতে হবে। লসাগু গসাগু পড়লাম, লসাগু গসাগু থেকে অঙ্ক সীমিত আসবে, কিন্তু চ্যাপ্টারটা আমাদের জানতে হবে। তারপর আমরা কি করব? একটা ভাইটাল ইম্পর্টেন্ট চ্যাপ্টার, রেশিও প্রপোর্শন। সব চ্যাপ্টার গুরু আর কি, সব চ্যাপ্টারতে কাজে লাগে। রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত, বেসিক থেকে অ্যাডভান্স, এই চ্যাপ্টারটা আমাদের ডিপলি জানতে হবে।
কি বললাম, এই চ্যাপ্টারটা আমাদের ডিপলি বেসিক একেবারে লো থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের জানতে হবে। এবার রিলেটেড যে চ্যাপ্টারগুলো, দেখো রিলেটেড চ্যাপ্টার কি, শতাংশ, লাভ ক্ষতি, অংশীদারিত্ব, কারবার। মানে কি বললাম, শতাংশের পরে লাভ ক্ষতি, শতাংশের সঙ্গে রিলেটেড, ঠিক আছে, কত শতাংশ লাভ কত শতাংশ ক্ষতি রিলেটেড। আবার এই লাভ ক্ষতির সঙ্গে অংশীদারিত্ব কারবার, শেয়ারের কারবার, ঠিক আছে, উভয় একসঙ্গে কারবার, এগুলো রিলেটেড চ্যাপ্টার একসঙ্গে লিখে দিয়েছি। আমাকে কি পড়তে হবে, শতাংশ বা পার্সেন্টেজ, লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস, অংশীদারিত্ব কারবার বা পার্টনারশিপ, ঠিক আছে। এই তিনটে চ্যাপ্টার কি করতে হবে, বেসিক টু কম্প্যাক্ট মোটামুটি আমাদের পড়তে হবে, একটু অ্যাডভান্সের আগে পর্যন্ত পড়লে হবে বা জানলে হবে। তারপরে আমরা কি পড়বো, তারপরে আমরা পড়বো পিতা পুত্র আর গড়। পিতা পুত্রের অঙ্ক হয় জানো, পিতা পুত্র আর গড় বা অ্যাভারেজ, ঠিক আছে। এই গড় বা অ্যাভারেজ এইগুলো পড়তে গিয়ে দশমিক ভগ্নাংশের জ্ঞানটা আমাকে নিতে হবে, মানে যেটাকে আমরা বলছি ডেসিমাল ফ্র্যাকশন, ইংরেজিতে আমরা বলি ডেসিমাল ফ্র্যাকশন। তাহলে পিতা পুত্র বা গড়, ঠিক আছে, পিতা এবং পুত্র, ঠিক আছে, এবং অ্যাভারেজ বা গড়, এই চ্যাপ্টার করতে হবে। এর সঙ্গে দশমিক ভগ্নাংশ বেসিক লেভেল, ঠিক আছে, সব চ্যাপ্টার করার জন্য আমার দশমিক ক্যালকুলেশনস, ভগ্নাংশের ক্যালকুলেশনস লাগে, এটা আমার করতে হবে। তার সঙ্গে যদি আমরা আরেকটা সূচক এবং করণী করতে পারি, ঠিক আছে, চার্টস এন্ড ইন্ডিসেস, সূচক এবং করণী আমাদের খুব ভালো হয়। বোঝা গেছে? তো সেটা সময়ের ব্যাপার, করতে করতে বোঝা যাবে, চ্যাপ্টার করতে করতে। ম্যাথ তো আমি পড়াবো, চাপ নেই কিছু। শুনতে পাচ্ছ আমার কথা সবাই ঠিকঠাক? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। সারা কেউ একজন চল গিয়েছে। দেখো ম্যাথ আমরা খুব লেন্দি করব না, এই পিএসসি ক্লার্কশিপ, ঠিক আছে, এর বিগত বছরের মানে আগের পরীক্ষাগুলো ফলো করে আমরা যে টাইপের যে চ্যাপ্টারগুলো বেভারেজ করে কোশ্চেন এসেছে সেই চ্যাপ্টারগুলো আমরা নিয়েছি। এমনকি এবারে সিলেবাসে দেয়নি এরম দু একটা চ্যাপ্টার আমি নিয়েছি, ঠিক আছে, কারণ যেগুলো অ্যাডভান্স লেভেলের ম্যাথ আসবে সেই অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো ওই চ্যাপ্টার থেকে ঢুকিয়ে দেবে। এসব কনসেপ্ট তোমরা বুঝবে না, সবাই সবে পড়াশোনা করছো বা কম্পিটিটিভ জগতে হয়তো সেরম অভিজ্ঞতা খুব একটা নেই সবার, তো যাদের অভিজ্ঞতা নেই বুঝবে না, ঠিক আছে। দু একটা চ্যাপ্টার নাম নেই কিন্তু আমাদের করতে হবে, করাতে হবে, সিলেবাসে নাম নেই। কথা কি বললাম বোঝা গেছে? অ্যাডভান্স লেভেলে একটা ট্রপিক্যাল অ্যানালাইসিস সেখান থেকে দিয়ে দেবে, যেটা অন্য একটা চ্যাপ্টার সঙ্গে রিলেটেড। দেখো কয়েন এবং মানে পয়সার যে অঙ্কগুলো আসে, টাকা টাকা পয়সার যে অংশ, টাকা পয়সার অংশ কিন্তু টাকা পয়সার পার্টটা এখানে নেই, কিন্তু যে নাম্বারস আছে, ঠিক আছে, সংখ্যা তত্ত্ব, সেই সংখ্যা তত্ত্বের মধ্যে টাকা পয়সা ঢুকিয়ে দিতে পারে, ওটাও নাম্বারস এর মধ্যে পড়ে। আমার কথা বোঝা গেছে? তাহলে এইভাবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওখানে নেই কিন্তু আমাদের করতে হবে। গেছে। এবার দেখো এই রিলেটেড পার্ট লিখেছি 6 নম্বরে, সময়, কার্য, সময় ও দূরত্ব। কি বললাম? সময়, কার্য, সময় ও দূরত্ব। ভয়েসটা বন্ধ করো। হ্যাঁ, কার ভয়েস অন আছে বন্ধ করো। সময় ও কার্য, সময় ও দূরত্ব। এই সময় ও কার্য, সময় ও দূরত্বের মধ্যে ট্রেন সংক্রান্ত ম্যাথ গুলো আমাদের ভালো করে পড়তে হবে। কি বললাম? ট্রেন সংক্রান্ত ম্যাথ। বোঝা যাচ্ছে? ট্রেনের স্পিড সংক্রান্ত ম্যাথ, একে অপরের দিকে যে ট্রেনের যাত্রা সংক্রান্ত ম্যাথ, ঠিক আছে, অপোজিট ডিরেকশনস আর সেম ডিরেকশনস, এই বিষয়ের যে ম্যাথগুলো আমাদের ভালো করে পড়তে হবে। বোঝা গেছে? এটার মধ্যে কি স্যার গতিবেগটাও পড়ছে, মানে গতিবেগ সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে? আচ্ছা, সময় দূরত্ব মানে কি? হ্যাঁ হ্যাঁ ওটাই মধ্যে পড়ছে তো। সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত, এ তো গতিবেগ, এর মধ্যে গতিবেগ না হলে অঙ্ক হবে কি করে? আর স্যার হ্যাঁ বলো। বলছিলাম যে এটা যে একটা আরেকটা চ্যাপ্টার আছে না ওই নৌকার স্রোতওয়ালা, ওটাও কি? বলে দিচ্ছি, একটু ওয়েট করো, একটা পেজ গেছে, আরেকটা পেজ আমি নিয়ে নিই, একটু ধরো। তাহলে মোটামুটি ম্যাথ বিষয়ে এতক্ষণ যেগুলো বললাম বুঝতে পেরেছো কম বেশি, তাই না? আমাদের কিভাবে পড়তে হবে, কি জিস্ট নিয়ে তোমরা মোটামুটি বুঝেছো। দেখো তারপরে আমাদের কি পড়তে হবে, সরল সুদ ও জটিল সুদ। একটু আগে তোমাকে যেটা বললাম, জটিল সুদ কিন্তু কমিশনের দেওয়া সিলেবাসে নেই, মানে চক্রবৃদ্ধি সুদ যেটা, বোঝা গেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, আর জটিল সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু কমিশনের দেওয়া সিলেবাসে নেই, কিন্তু আমাদের এটা এখানে করতে হবে। ওই যে একটু আগে বললাম কি করব আমরা, এটা কনসেপচুয়াল টু কম্প্যাক্ট বা অ্যাডভান্স পর্যন্ত করব আমাদের সময় অনুযায়ী। তারপরে ওই যে বললাম সিম্পলিফিকেশন নেই, কিন্তু সিম্পলিফিকেশনের কিছু ফর্মুলেটেড ম্যাথ হয়, যেগুলো কিসের মধ্যে পড়ে, যেগুলো
অ্যারিথমেটিকের মধ্যে পড়ে, ফর্মুলেটেড ম্যাথ, ঠিক আছে, কনসেপচুয়াল। সেটা আমরা, এটা সিম্পল একটা পার্ট, একদিনের ক্লাস, কয়েকটা অঙ্ক আমাদের করতে হবে। আর পরিমিতির বিষয়ে ওরা বলে দিয়েছে, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল এরিয়ার কথা বলে দিয়েছে, এই পার্টটা আমরা করব। বোঝা গেছে না যায়নি? ম্যাথ আমাদের এই পর্যন্ত। এবার একজন যেটা কোশ্চেন করছিলে যে বোট অ্যান্ড স্টিমস, অর্থাৎ নৌকা ও স্রোত সংক্রান্ত। দেখো সিলেবাসে নেই, আমরা যদি সময় পাই একটু টাচ করে যাব। আমি প্রাইমারির ক্ষেত্রে যেটা করেছিলাম আর কি, সময় পেলে টাচ করে দেবো, ধরিয়ে দেবো। হ্যাঁ, বোঝা গেছে? তোমরা পেইড ক্লাস নাও, চাপের কিছু নেই। দেখবে যদি রেস্ট্রিকশন অনুযায়ী বা গাইড অনুযায়ী তোমরা চলতে পারো, যারা চলতে পারবে সাকসেস পাবে অবশ্যই, আশা করা যায়। হ্যাঁ, বলছিলাম যে নৌকার স্রোত থেকে কি আসতে পারে কোশ্চেন গুলো? আমি কি বললাম, সিলেবাসে নেই, ঠিক আছে, কিন্তু দেখো নৌকা স্রোত এমন একটা পার্ট না, ওর রিলেটেড কম্প্যাক্ট কোনো চ্যাপ্টার নেই। বোঝা গেছে? ওই জন্য আমি ওটাকে নেইনি, যে এমনটা বিষয় যে ওই চ্যাপ্টার থেকে অ্যাডভান্স লেভেলের একটা ম্যাথ কোনো চ্যাপ্টারকে ফলো করে দিয়ে দেবে, সেরকম পজিশন নেই। ওই জন্য আমি নেইনি, ঠিক আছে। এবার অল্প সময়ের মধ্যে তো মাধ্যমিক লেভেল যেগুলো কভার করে, তুমি সেই চ্যাপ্টারগুলোকে করো রিলেটেড নিয়ে, বেশি করে ভাবতে যেও না, ঠিক আছে, সময় পেলে বেশি করে ভাবো। আমার কথা বোঝা গেছে? আমাদের জি মূল স্যার, বুঝতে পেরেছি। ব্যাপার হচ্ছে আমাদের যে এন্টায়ার পার্ট ক্লার্কশিপের, সেটাকে মূল যে বিষয়গুলো বলতে চাই কিছু। হ্যাঁ, সেই বিষয়গুলো হ্যালো। তুমি আগে শেষ করো। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ, বলছিলাম যে আপনি যে বলছিলেন পেইড ক্লাসে, ওটা কি আপনি করাবেন স্যার? হ্যাঁ, পেড ক্লাস ম্যাথ ক্লাস আমি করাই, এই ইনস্টিটিউশনে ম্যাথ আমি পড়াই। আচ্ছা স্যার, তো অন্তত ওটা যোগাযোগ আপনার সাথে কি? সাবজেক্টের টিচার আলাদা, আমি ম্যাথ পড়াই। আচ্ছা আচ্ছা, মানে ওইটা যোগাযোগ কি আপনার সাথে মানে এখনই করলে হবে না, যে নাম্বারটা দেওয়া আছে সেটা পরে যোগাযোগ করলেও হবে স্যার? না, ওই যে নাম্বার দেওয়া আছে, স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবে অ্যাডমিশনের বিষয়ে। হ্যাঁ, তো ওকে মানে ওকে। আমার স্যার, আপনার নাম জানতে পারি? এ পর্যন্ত তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করা, শুধু কমপ্লিট নয়, এমন ভাবে কমপ্লিট করা, জিস্ট গুলো দিয়ে দিয়ে, ইন্টায়ার পার্ট গুলো দিয়ে দিয়ে, অন্তত আমার সাবজেক্টের কথা আমি বলছি, ঠিক আছে, আচ্ছা যেখানে ওই সাবজেক্টের উপরে মানে ম্যাথের উপরে তোমাদের অন্তত পিএসসি ক্লার্কশিপের জন্য কোনো পার্ট বাকি না থাকে। দেখো এবার কম্পিটিটিভ বিষয় আমি তোমাকে বলতে পারি না, ঠিক আছে, যে 100% হচ্ছে এই টপিক গুলোকে ফলো করে এই টাইপসের ম্যাথ আসবে, কিন্তু আমরা এমন ভাবে শিখবো বা পড়বো, একটু আগে কিন্তু আমি শেখার কথা বলেছি, মুখস্থ করার কথা নয়, তাই না? তাহলে এমন ভাবে আমরা শিখবো, যে টাইপসের ম্যাথগুলো শিখবো সেগুলো এমন ভাবে শিখবো, সেই রিলেটেড যদি একটা আদার্স ম্যাথ এসে যায়, আমরা যাতে সলিউশন করতে পারি। বোঝা গেছে? না হলে আমি তো ডেসিমাল ফ্র্যাকশনের কথা বলতাম না, সূচককরণীর কথা বলতাম না, ঠিক আছে। আমাদের শিখতে হবে কেন, সব চ্যাপ্টারকে অক্সিজেন দেওয়ার জন্য ওই পার্টগুলো আমাদের শিখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার নাকি? হ্যাঁ, এবার জিএস এর কথা, হ্যাঁ স্যার। জিএস এর কথা, জেনারেল স্টাডিজ এর কথা আমি আগে বলেছি, এখনো বলছি, কারোর কথা শুনবে না, কোনো ইনস্টিটিউশনের কথা শুনবে না। যদি শুধু কেউ অবজেক্টিভ পড়ো, ঠিক আছে, মানে এমসিকিউজ পড়ো, তাহলে সে জীবন পরীক্ষায় সফলতা পাবে না। আগে তোমাকে ডেসক্রিপটিভে সাবজেক্ট ওয়াইজ প্রতিটা টপিকের পার্ট সুন্দরভাবে মনের মধ্যে ক্লিয়ার করতে হবে। কথা বোঝা গেছে? ক্লিয়ার যখন আমি করলাম, একটা কথা বলবো, দেখো আমাদের এই যে এমসিকিউজ বা অবজেক্টিভ, এটা কিন্তু ভাতে দেওয়া লবণের মতো। ভাত খেতে গেলে আমরা অনেক সময় লবণ খাই না, ভাতের সঙ্গে খাই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা খাই। তার কারণ কি, লবণটা না দিলে বেশিরভাগ মানুষের ভাতটা একটা কেমন কেমন ইতিশ ইতিশ লাগে। অনেক আঞ্চলিক ভাষায় এল্লো এল্লো বলা হয়, তাই না, লাগে। লবণ দিলে আমরা খেতে পারি, কেমন একটা ভাব লাগে। এমনি তরকারিতে যদি লবণ না দাও, তরকারিটা তো বিশ্রী হয়ে যাবে, কিন্তু আমি ভাত দিয়ে বোঝালাম কেমন কেমন লাগে, তাই আমরা ভাতের সঙ্গে লবণ লাগাই। লবণ ছাড়া আমাদের ভাত হয়তো সুস্বাদু হয় না, খেতে পারি না আমরা। তো ওই রকমই ডেসক্রিপটিভ আমি পড়লাম, এমসিকিউজটা হচ্ছে লবণ। ডেসক্রিপটিভ পড়ার পরে আমাকে কি করতে হবে, এমসিকিউজ প্র্যাকটিস করতে হবে। আমার কথা বোঝা গেছে? তবে আমার ভাতের টেস্টটা আসবে। কনসেপ্ট ক্লিয়ার? কিন্তু আমার বাসনে ডিশে আমি ভাত নেইনি, ঠিক আছে, রাইস নেইনি, যদি শুধু লবণ নিয়ে নাড়াচাড়া করে গালে দিই, আমি আদতে খেতে পারবো কি? আমি যে খাওয়ার উদ্দেশ্যে বসেছি, আমার কমপ্লিট হবে উদ্দেশ্য? হবে না, তাই না? তাহলে আমাদের ভালো করে
এন্টায়ার পার্টের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে আমাকে কি করতে হবে, অবজেক্টিভ পড়তে হবে। বোঝা গেছে? তাহলে ইংরেজির মধ্যে যাব। স্যার বলছি জিকে না অবজেক্টিভ পড়াটা কোনটা বেশি করলে ভালো হয়? বুঝতে পারলাম না, আরেকবার বলো। স্যার শর্ট কোশ্চেন না ওই ডেসক্রিপটিভ করলে ভালো হয়? জিজ্ঞাসা করছো আমাকে? আমি সবকিছুই তো বলে এলাম, প্রথম থেকে ক্লাসে ছিলে না? প্রতিটা জিএস এর প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের ডেসক্রিপটিভ কনসেপ্ট পাশে আমি লিখে দিয়েছি বেসিক টু অ্যাডভান্স বা বেসিক টু মডারেট বা বেসিক টু কম্প্যাক্ট, সব লেখা আছে দেখবে। সেই অনুযায়ী আমাকে টপিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ডেসক্রিপটিভ পড়ে। বোঝা গেছে? তারপরে আমার কাজ হচ্ছে প্র্যাকটিসের সময় এমসিকিউস। স্যার হ্যালো হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার স্যার বলছিলাম কি শুধু স্যার আমার একটু মানে ম্যাথে একটু হয় স্যার। ম্যাথে হয় চাপ নেই, ম্যাথে তুমি ক্লাস করো। দেখো ম্যাথে আমাদের অনেকের প্রাইমারিতে আমার কাছে অনেক ছেলে পড়তো ইনস্টিটিউশনে, ঠিক আছে, ম্যাথে খুব ভীত ছিল আর কি। এবার কি বিষয় বলো তো, ওই যাদের ম্যাথে যারা ভীতু থাকে আর কোনো জায়গায় অ্যাডমিশন হলে দিয়ে শুরু করলো, মানে বেসিক জ্ঞান তোমার মধ্যে কিছুই দিল না, কিছুই নেই, সে তার মধ্যে আরো পাজেল, কত বুদ্ধি হয়ে গেছে মাথা, ঠিক আছে, তাই এই ম্যাথ আমি পড়বো না, আমার হয় না। কিন্তু বিষয়টা তা নয়, বিষয়টা ম্যাথ তুমি বোঝো, প্র্যাকটিস করো, বেসিক থেকে পড়ো, ম্যাথের মতো সহজ আর কোনো চ্যাপ্টার হয় না। স্যার বলছিলাম যেরকম পেড কোর্স নেওয়ার পরে ক্লাস করো, বুঝতে পারবে। ম্যাথ তো আমি করাই এখানে, ম্যাথ ক্লাস করলে আশা করা যায় শব্দ চেষ্টা করবো লাভ ক্ষতিগুলো স্যার, লাভ ক্ষতি পিতা পুত্র, শুধু পিতা পুত্রেরটা কমা স্যার, আর লাভ ক্ষতির গড় এটা আমার সব মানে আছে স্যার। অসুবিধা কিছু নেই, আমি তো পার্টিকুলার তোমার জন্য ক্লাস করবো না, আমি সবার জন্য করব, ঠিক আছে। বেসিক থেকে সব টপিক কনসেপ্ট ওই বেসিক থেকে ক্লিয়ার হবে আর কি। এটা যেহেতু মাধ্যমিক লেভেল, এখানে অনেক মাধ্যমিক পাস ছেলে অ্যাপ্লাই করবে, তাই না? এখানে মাধ্যমিক পাস ছেলে অ্যাপ্লাই করবে, তাহলে সে তার মধ্যে জ্ঞান নেই, তাকেও তো শিখতে হবে, তাই না? ঠিক আছে। আবার ডাব্লিউবিসিএস প্রিপারেশন দিচ্ছে সেই ছেলে, আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা বুঝতে পারছো তো, সেও অ্যাপ্লাই করে বসে থাকবে। তাহলে তোমাকে কম্পিটিশনে আসতে হবে। এখন কম্পিটিশন না করলে চাকরি পাবে না, শুধু পাস করলে হবে না, আমি বলে দিলাম প্রিলিমিনারিতে তুলতে হবে। ঠিক আছে। চলো তাহলে জিএস গেল, ম্যাথ গেল, এখানে কারোর কোনো কনফিউশন আছে আমার বলার সম্পর্কে? না স্যার, কোনো কনফিউশন নাই। এবার চলো ইংরেজি। দেখো আমি হয়তো এই টিউশনে ইংরেজি পড়াই না, কিন্তু আমি অফলাইনে ইংরেজি পড়াই। আমি যতটুকু বুঝি অ্যানালাইসিস করেছি বিগত বছরের পিএসসি কোশ্চেনগুলো দেখে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রেলের এনটিপিএসসি, গ্রুপ ডি, হ্যান ত্যান বিভিন্ন পরীক্ষার ইংরেজি পার্ট দেখে আমি যে অ্যানালাইসিস করেছি, আমি যতটুকু বুঝি তোমরা কম্পেয়ার করলে বুঝতে পারবে। পিএসসির জন্য আমার দেওয়া এই টপিকগুলো যদি ভালো করে পড়তে পারো তোমরা, তোমাদের আর কিচ্ছু লাগবে না। দেখো মূলত কি, আমি ইংরেজি শুরু করে সঙ্গে সঙ্গে ভয়েস ন্যারেশন এগুলো করতে যাচ্ছি না, ঠিক আছে। আমি যদি ওয়ার্ড কি না জানি, ঠিক আছে, একটা বাক্য কি কি নিয়ে গঠিত হয় না জানি, তাহলে আমার অনেক হাই লেভেল বা হাই পার্টে যাওয়ার কোনো মানেই হয় না, তাই না? আমি তো কিছু বুঝবো না। তো দেখো এই পর্যায়ে ইংরেজি পড়তে গিয়ে আমাদের কম্পিটিটিভের জন্য 3টে পার্ট পড়তে হয়। 3টে পার্ট কি কি? গ্রামার একটা পার্ট, ভোকাবুলারির একটা পার্ট, আর আন্ডারস্ট্যান্ডিং এর একটা পার্ট। কি বললাম? গ্রামার একটা পার্ট, ভোকাবুলারির একটা পার্ট, আন্ডারস্ট্যান্ডিং এর একটা পার্ট। তো আমাদের মূল পার্ট হচ্ছে কি? গ্রামার। এবার এই গ্রামার কিন্তু তোমরা 2 মাস থেকে 2.5 মাস পড়ে, একটা ছেলে যদি মন দিয়ে পড়ে, সে গ্রামারের পুরো এন্টায়ার সিলেবাসটা কমপ্লিট করতে পারে, বেশি দিন সময় লাগে না। এবার আমাদের মূল চাপের পার্ট হয়ে যায় কি? ভোকাবুলারি পার্ট, যেখানে সিনোনিম, অ্যান্টোনিম, অনার্ড, সাবস্টিটিউট, ইডিয়ামস এগুলো থাকে, ঠিক আছে। এগুলো তো মুখস্থ করার বিষয়, বোঝার বিষয় নয়, বারবার পড়ার বিষয়, রিভিশন করার বিষয়, তাই না? সেখানে আমার একটু সময় বেশি লাগে। তো আমরা গ্রামার দিয়ে শুরু করি। দেখো এই গ্রামার পড়তে গিয়ে আমরা প্রথম পড়বো কি? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতে তোমরা তো বোঝো না? বোঝো না? দেখো পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি?
একটা বাক্য, একটা সেন্টেন্স যে আমি বললাম আমি ভাত খাবো, এই সেন্টেন্সের মধ্যে কি আছে? আমি, ভাত আর খাবো, এই তিনটে ওয়ার্ডকেই বলা হয় পদ। পদ বাংলাতে কি বলা হয়? পদ। তাহলে পার্টস অফ স্পিচ মানে কি? বাক্যের অংশ বা বাক্যের পদ। কনসেপ্ট ক্লিয়ার? আমরা যে বাক্য বলছি না, সে বাক্যের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে, শব্দ থাকে, আমি বাংলা দিয়ে বুঝিয়ে দিলাম। ইংরেজি যদি আমি বলি যে প্রপার্টি অ্যান্ড মিজারি অ্যান্ড টুগেদার, ঠিক আছে, এই যে একটা ওয়ার্ড বললাম প্রপার্টি অ্যান্ড মিজারি অ্যান্ড টুগেদার, এই যে চারটে ওয়ার্ড, এই চারটে ওয়ার্ডকে আমরা কি বলি? একটা একটা ওয়ার্ডকে বাংলাতে বলি পদ। ঠিক আছে, তো এই বাক্যের যে একটা ছোট ছোট অংশ, এই ছোট ছোট অংশকে আমরা বলি পার্টস অফ স্পিচ, অর্থাৎ বক্তব্যের ছোট ছোট অংশ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই পার্টস অফ স্পিচ পড়তে গিয়ে আমরা কি করব? পার্টস অফ স্পিচ এর মধ্যে কি কি আছে খুব ভালো করে পড়তে হবে। পার্টস অফ স্পিচ মূলত কয় প্রকার তোমরা জানো? আমি দেখো কয়েকটা লিখে দিয়েছি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ঠিক আছে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এরকম সব আছে, তোমরা তো জানো নাকি? এগুলো ছোটদের পার্ট, বুঝতে হবে, বোঝার কিছু নেই বা বলার কিছু নেই। পার্টস অফ স্পিচ বলতে তোমরা সব জানো, ঠিক আছে। পার্টস অফ স্পিচ মূলত কটা? 8টা, তাই না? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। তো এগুলো আমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে। নাউন প্রোনাউন বলতে তোমরা বোঝো, নাউনকে বাংলাতে আমরা বলি বিশেষ্য, প্রোনাউনকে বলি বিশেষণ, ঠিক আছে, সরি, প্রোনাউনকে বলি সর্বনাম, আর অ্যাডজেক্টিভকে কি বলি? বিশেষণ বলি। ভার্ব বলতে তোমরা জানো ক্রিয়া, অ্যাডভার্ব বলতে আমরা বলি বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ, ঠিক আছে, অব্যয় বিশেষণ, প্রিপোজিশন বলতে বোঝো। এবার এই পার্টস অফ স্পিচ পড়তে গিয়ে আমাদের মূল যে বিষয়ের উপরে জোর দিতে হবে সেটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে এই যে ভার্বের পার্ট আছে, দেখা যাচ্ছে এই যে ভার্বের পার্ট আছে না, আর আরেকটা মধ্যে আছে কি? প্রিপোজিশন। খুব ইম্পর্টেন্ট, সব পরীক্ষাতে এখান থেকে 3-4টে প্রশ্ন আসবে। আমি পাশে লিখে দিয়েছি, দেখো, প্রিপোজিশন ইম্পর্টেন্ট, এই পাশে আন্ডারলাইন করে লেখা আছে, তোমার চুপ করে আছে হ্যাঁ স্যার। বলে লেখা আছে না? হ্যাঁ স্যার। তাহলে প্রিপোজিশনটা আমাকে খুব ভালো করে, ইন্টার প্রিপোজিশন খুব ভালো করে পড়তে হবে। এখন অনেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে, ভয়েস, তার ভয়েস অন আছে, মিউট করো। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা, ঠিক আছে, মানে পার্টিকুলার কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের আগে সেই প্রিপোজিশন গুলো ইউজ হয়। ভয়েসটা মিউট, কার ভয়েস অন আছে মিউট করো। ভয়েসটা হ্যাঁ, মিট করো। কি আওয়াজ আসছে? কারণ আছে, চলো হয়েছে। তো দেখো, এই পার্টস অফ স্পিচ পড়তে গিয়ে সব তো আমার পড়তে হবে, নাউন কয় প্রকার, প্রোনাউন কয় প্রকার, অ্যাডজেক্টিভ কয় প্রকার, ঠিক আছে, ইংরেজি যিনি পড়াবেন আশা করি উনি পড়াবেন সবকিছু। তো এই প্রিপোজিশন যে আছে না, প্রিপোজিশন আমাদের একটা কম্পিটিটিভ যে কোনো এক্সামের জন্য, বিশেষ করে পিএসসির যে কোনো এক্সামের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রিপোজিশন, ইন্টার প্রিপোজিশনটা আমরা ভালো করে পড়বো। আর একটা জিনিসের উপরে আমি গুরুত্ব দেবো খুব ভালো করে, সেটা হচ্ছে ভার্ব। দেখো এই ভার্বটা গুরুত্ব দেবো কেন? এই ভার্ব থেকে তো অনেক সময় কোশ্চেন চলে আসে, ঠিক আছে, মানে ভার্বের ফ্রম দিয়ে কোশ্চেন চলে আসে। এবার মনে করো ভার্বের ফ্রম দিয়ে কোশ্চেন এলো না, কিন্তু কম্পিটিটিভের একটা বড় যে পার্ট আছে ইরোর ডিটেকশনস, ঠিক আছে, বা ইরোর অ্যানালাইসিস, ইরোর আইডেন্টিফিকেশনস, এক সেন্টেন্সের পার্ট দেওয়া থাকবে, একটা সেন্টেন্সকে 4টে পার্টে ভাগ করা থাকবে, এ বি সি ডি, একটা পার্টে ভুল দেওয়া থাকবে, সেই ভুলটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে, ঠিক আছে, করে টিক মারতে হবে, গোল করতে হবে, গোল করতে হবে। যাই হোক, তো সেটা বের করার জন্য আমার ভার্বের কনক্লুশনটা, ইন্টার ভার্বটা ভালো করে জানা দরকার, টেন্সটা ভালো করে জানা দরকার, আর একটা কি ভালো করে জানা দরকার? ডিগ্রির কিছু পার্ট জানলে আমার খুব সুবিধা হয়, ডিগ্রি থেকে অনেক সময় দিয়ে দেয়। তো দেখো, এই ভার্ব পড়তে গিয়ে আমরা মূলত জানি, এবার ভার্বের কোন কোন অংশগুলো পড়বো আমি একটু বলে দিই, আমি তো পড়াচ্ছি না, আমি বলে দিই। হ্যাঁ, কি বলে দেবো তো নাকি? হ্যাঁ স্যার, বলে দেন। এই ভার্বের গিয়ে মূলত আমরা দুটো 3টে দিক আমি বলে দেবো, মাথায় রাখবে, ঠিক আছে। 3টে দিক কি? দেখো, ভার্বের মূলত ভাগ দুটো, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইটিভ ভার্ব, তাই না? এটা ফাইনাইট ভার্ব কোনগুলো? যেগুলো একটা সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে এবং ভাত মানে কাজ করার মতো কাজ করে, কিছু কর্মের মতো কাজ করে। ভাত খাই, আমি যে খাচ্ছি, আমি খাচ্ছি, আবার
আমি স্যার বলতে পারবো না, ভয়েসটা অন হলে আমি বলতে পারবো না, ভয়েসটা অফ করো। হ্যাঁ, তো চলো দেখো, ফাইনাইট ভার্বের মধ্যে কোনগুলো পড়ে? ভার্বের যে অংশ, অর্থাৎ কত কাজ করে যে ভার্বগুলো, সেগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলি। ঠিক আছে, সেখানে এবার ভার্বের দেখো, ফাইনাইট ভার্বের দুটো ভাগ আছে, কি একটা মেন ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব, মানে একটা প্রাইমারি ভার্ব একটা অক্সিলারি ভার্ব, তাই না? সরি, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। তো এই যে মেন ভার্বের দুটো ভাগ কি? ট্রান্সিটিভ, ট্রানজিটিভ। আর ভয়েসটা মিউট করো, ভয়েসটা মিউট করো। না জানলে আমি তো বলে দিচ্ছি, দেখো তোমার প্রোফাইল যেটা, সেখানে ভয়েসের একটা চিহ্ন আছে, সাউন্ডের চিহ্ন আছে একটা, দেখো মাইক্রোফোনের, সেখানে ক্লিক করে দাও, দিলে ক্রস চিহ্ন পড়ে যাবে। তো এই ফাইনাইট ভার্বের প্রধান দুটো ভাগ কি? মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব। মেন ভার্বের মধ্যে কি পড়ে? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া। এই পার্ট দুটো জেনে নিলে। ফাইনাইট ভার্বের মধ্যে মেন ভার্ব, আর ফাইনাইট ভার্বের মধ্যে অক্সিলারি ভার্ব আছে দুই প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কি? বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। বি ভার্বের মধ্যে কি পড়ে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং। ঠিক আছে, ডু ভার্বের মধ্যে ডু, ডিড, ডান, আর হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাড, হ্যাজ। ঠিক আছে, এই কটাই হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি। মডেল অক্সিলারি 13টা আছে আমরা জানি, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড। ঠিক আছে, ওড টু, ইউজ টু। ঠিক আছে, এই বিষয়টা তোমরা ফাইনাইট ভার্বের এই পার্টটা জেনে রাখলে। তাহলে ফাইনাইট ভার্ব কি বললাম? দুটো ভাগ ফাইনাইট ভার্বের, একটা মেন ভার্ব একটা অক্সিলারি ভার্ব। মেন ভার্বের দুটো ভাগ, ট্রানজিটিভ সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ অকর্মক ক্রিয়া। ঠিক আছে, আর মডেল অক্সিলারির মধ্যে আমাদের কি পড়ছে? মডেল অক্সিলারির দুটো ভাগ। ঠিক আছে, একটা হচ্ছে কি অক্সিলারি ভার্বের দুটো ভাগ, প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি। প্রাইমারির মধ্যে আমাদের কি পড়ছে? যেগুলো হেল্পিং ভার্ব আর কি, মেন ভার্বকে হেল্প করে বা বাক্যের ব্যক্তার্থকে হেল্প করে। ঠিক আছে, যেমন ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, হ্যাভ, হ্যাড, হ্যাজ, ডু, ডিড, ডান। আর অক্সিলারি ভার্ব 13টা, ক্যান, কুড, শ্যাল, শুড, যিনি পড়াবেন উনি পড়িয়ে দেবেন। তাহলে ফাইনাইট ভার্বের এই পার্টটা ভালো করে জানতে হবে, তবে আমি টেন্সটা ভালো করে পড়তে পারবো। ঠিক আছে, ছোট পার্ট, এই তো বলে দিলাম, মুখে মুখে হয়ে গেল। এবার তোমাদের আরেকবার পড়ে নিতে হবে। চলো, হয়ে গেছে, তাহলে জেনে নিলে। ভার্বের বলেছি 3টে পার্ট বলবো, তাহলে ফাইনাইট পার্ট চলে গেল। নন ফাইনাইটিভ পার্ট কি? দেখো, ভার্বের মতো ভার্ব, ওয়ার্ডটাই হচ্ছে ভার্ব, পদটাই হচ্ছে ভার্ব, কিন্তু বাক্যে ভার্বের মতো কাজ করে না। তাকে আমরা কি বলি? নন ফাইনাইটিভ ভার্ব বলি, তাই না? বাক্যে ভার্বের মতো কাজ করে না, তাহলে তো একটা প্রশ্ন থেকে যায়, কিসের মতো কাজ করে? আমার কথা শোনা যাচ্ছে? একজন সাউন্ড করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সেই ভার্বগুলো বাক্যে কিসের কাজ করে? দেখো, সেই ভার্বগুলো বাক্যে নাউন অথবা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দেখো, আমি যদি একটা উদাহরণ বলি, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। কি উদাহরণ বলবো? দেখো, আমি বলছি যে আমি ফুটবল খেলি, বা আমি ফুটবল খেলছি, আই প্লেইং ফুটবল, তাই না? তাহলে এখানে কিছু করা বোঝাচ্ছে, মানে প্লে, এই যে প্লে ভার্বটা, প্লেইং কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তো ভার্বের মতো কাজ করছে নাকি? না করছে না? কিছু করা বোঝাচ্ছে না? আমি ফুটবল খেলছি, হ্যাঁ স্যার। তো এটা ভার্ব। কিন্তু আমি যদি বলি প্লেইং ফুটবল ইজ গুড ফর হেলথ, আমি বললাম প্লেইং ফুটবল ইজ গুড ফর হেলথ। এই যে প্লেইং, এই প্লেইংটা কি ভার্বের মতো কাজ করছে? আমি বলছি প্লেইং ফুটবল ইজ গুড ফর হেলথ, মানে ফুটবল খেলনা, মানে ফুটবল খেলাটা, ঠিক আছে, কি স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে এখানে কি ফুটবল খেলেছিল, খেলছে, খেলবে, এরকম কিছু বোঝাচ্ছে? না একটা স্যার। খেলা বোঝাচ্ছে, তাই না? ফুটবল, একটু হিন্দি বললে আরো বোঝার সহজ, ফুটবল খেলনা, ঠিক আছে, স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে এখানে কিন্তু এই যে প্লেইং, এই প্লেইংটা হচ্ছে কি ভার্বের মতো কাজ করছে না, এটা সাবজেক্টের জায়গায় ব্যবহার হচ্ছে, নাউনের মতো কাজ করছে। ঠিক আছে, তা এই প্লে ভার্বটা যখন নাউনের মতো সাবজেক্টের জায়গায় কাজ করে, তখন এর সঙ্গে আমরা আইএনজি যোগ করলে তখন এটা হয়ে যায় কি জিরান্ড। বোঝা গেছে? আর এই সাবজেক্টের যখন একটা ভার্ব বসে সে নাউনের মতো কাজ করে, ঠিক আছে, সাবজেক্টের জায়গায় বসলে সে শুধুই নাউনের মতো কাজ করবে। বোঝা গেছে? তাহলে নাউনের মতো যখন কাজ করে, তখন আমরা একে জিরান্ড বানাই আইএনজি বসিয়ে, মেন ভার্ব প্লাস আইএনজি। অথবা আমরা একে বানাতে পারি
টু প্লাস ভি অন, মানে এটাকে আমি আবার বলতে পারতাম টু প্লে ফুটবল ইজ গুড ফর হেলথ। কি বলতে পারতাম? টু প্লে ফুটবল ইজ গুড ফর হেলথ, তখন আইএনজিটা চলে যেত। এবার এই যে টু প্লে বললাম, এই টু প্লে বলার ফলে এটা আর জিরান থাকলো না, তখন এটা কি হয়ে যাচ্ছে? ইনফিনিটিভ। কি বললাম? ইনফিনিটিভ হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, আবার ইনফিনিটিভের ভাগ আছে, এটা ফুল ইনফিনিটিভ, ঠিক আছে? ইনফিনিটিভের অনেক ভাগ আছে, বেয়ার ইনফিনিটিভ আছে, পারফেক্ট ইনফিনিটিভ আছে, ঠিক আছে? আর এই ফুল ইনফিনিটিভের আবার 3টে ভাগ আছে, নাউন ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ, অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ, ঠিক আছে? চলো তাহলে দেখো, এটা আমি জাস্ট উদাহরণ দিলাম। তাহলে বাক্যে ভার্ব যখন ব্যবহৃত হবে কিন্তু সে ভার্বের মতো কাজ করবে না, তাকে আমরা কি বানাতে পারি? হয় জিরান্ড বানাতে পারি, নয় ইনফিনিটিভ বানাতে পারি, নয় পার্টিসিপেল বানাতে পারি, ঠিক আছে? কি বললাম? পার্টিসিপেল। এবার পার্টিসিপেলের ভাগ আছে আরো, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপেল যেখানে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, ঠিক আছে? আর পাস্ট পার্টিসিপেল যেখানে কি বলো, বলো, এগুলো তোমরা আস্তে আস্তে শিখবে, আগে বিষয়টা জেনে নাও। তাহলে নন ফাইনাইটিভ ভার্বের মধ্যে কি পড়ছে? জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপেল। জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপেল, ঠিক আছে? সেটা সাবজেক্টের জায়গায় হতে পারে, অবজেক্টের জায়গায় হতে পারে, ঠিক আছে? সাবজেক্টের জায়গায় পার্টিসিপেল হবে না, ঠিক আছে? সাবজেক্টের জায়গায় শুধুমাত্র জিরান্ড আর ইনফিনিটিভ হবে। অবজেক্টের জায়গায় জিরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, আবার পার্টিসিপেল হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? সেগুলো কোথায় কি হয় যখন তোমরা ডিটেলসে শিখবে, যে স্যার বা ম্যাডাম পড়াবেন, অবশ্যই তিনি পড়িয়ে দেবেন ডিটেলসে, ঠিক আছে? তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলো। ভার্বের দুটো পার্ট চলে গেল, একটা কি ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইটিভ ভার্ব। ফাইনাইটের ভাগ বলে দিলাম, নন ফাইনাইটিভের ভাগ কি? জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপেল। আমাকে ভালো করে পড়তে হবে। কনসেপ্ট ক্লিয়ার? আর কিছু বোঝার আছে এই বিষয়ে? সন্দেহ আছে কিছু? না স্যার। চলে গেল ভার্বের দুটো ভাগ। এবার দেখো, আমার যে ইরোর ডিটেকশন বা ইরোর কারেকশন আসে, সেগুলো কিন্তু আমি তোমাদের পাশে লিখে রেখেছি। দেখো, ভার্বের ক্ষেত্রে হয়তো লিখেনি, কিন্তু এই যে ভয়েস এন্ড ন্যারেশনের ক্ষেত্রে লিখে রেখেছি। পুরো মানে অল আমাকে পড়তে হবে, অল টু এক্সেপশনাল। প্রতিটা ইংরেজি গ্রামাটিক্যাল পার্টে বাংলার মতো এক্সেপশনাল কিছু ইউজেস থাকে, পার্ট থাকে। সেই এক্সেপশনাল থেকে আমাদের ব্যতিক্রম থেকে কম্পিটিটিভে প্রশ্ন আসে বেশি, সেগুলো আমাদের ভালো করে জানতে হবে। যেমন আমি ভার্বের বিষয় দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ভার্বের এক্সেপশনাল কিছু রুলস আছে। আমরা জানি যে এই ভার্ব নাউনের পরে যদি ই বা ইএস যুক্ত হয় তো কি হয়? নাউনটা প্লুরাল ফর্ম হয় নাকি? নাউনটা প্লুরাল হয় তো? হ্যাঁ স্যার। নাউনের পরে প্লুরাল করার জন্য। এবার একটা নাউন যদি সিঙ্গুলার থাকে, তাহলে ভার্বকে আমাকে কি সিঙ্গুলার বানাতে হবে না প্লুরাল? আমি যে ভার্বটা বসাবো সেই সিঙ্গুলার থাকে, সেই বাক্যটা কি হবে? নিশ্চিত হবে, তাই না? প্লুরাল হয়ে যাবে। প্লুরাল বানানোর জন্য কি করতে হয়? তার পাশে এস বা ইএস যুক্ত করা হয়। তাহলে আমি জেনে রাখলাম কি, নাউনের পাশে ই বা ইএস যুক্ত হলে কি হয়? প্লুরাল নাউন হয়। আর ভার্বের পরে এস বা ইএস যুক্ত হলে সিঙ্গুলার কি হয়? এই যে এক্সেপশনাল রুলস গুলো আছে, ইরোর ডিটেকশন, সেন্টেন্স অ্যানালাইসিসে ইরোর ডিটেকশন কোশ্চেন আসে এখান থেকে, টেন্স থেকে আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, এই দু জায়গা থেকে বেশি। আরগুলো তুমি ছেড়ে দাও, এই দুটো ভালো করে শিখতে হবে। যেমন দেখো, আমি যদি একটা কথা তোমাদের একটা উদাহরণ বলি, নাকি বোঝার সুবিধা হবে? আমি তোমাকে বললাম রাম এন্ড শ্যাম, ঠিক আছে? ড্যাশ রাখলাম, এখানে ইজ কামিং হবে না আর কামিং হবে? বলো। আর কামিং। আর কামিং হবে। রাম এন্ড শ্যাম দুজনে কি করবে? দুজনে কি করবে বলো? দুজনে আসছে, তাহলে আর কামিং। এবার যদি আমি হ্যাঁ, এবার আমি যদি শুধু রামের কথা বলতাম, তাহলে এখানে ইজ বসাতাম। একজন। হ্যাঁ, এবার আমি একটা কথা বলি। হ্যাঁ, এবার আমি এই যে বললাম, আর একটা উদাহরণ বলছি, তাহলে এটা তোমরা বললো। হ্যাঁ, ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট বা ফেভারিট ডিশ, ঠিক আছে? তাহলে এই ড্যাশের জায়গায় কি হবে না আর হবে? ইজ হবে। তাহলে এটা কি একটা এক্সেপশনাল রুলস, এই যে তোমরা ধরে, এটা কিন্তু একটা বিশাল, ঠিক আছে? তাহলে এই এক্সেপশনাল রুলসটা কি? যে একটা থিং বা আইডিয়া, ঠিক আছে? সিঙ্গুলার ভার্ব সেখানে ইউজ হয় যখন
না যে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ এন্ড দ্বারা যুক্ত হয় এবং তাদেরকে অনুরূপ বা এক ব্যক্তি বা এক বস্তু করাকে বোঝায় বা দুজনকে এক ধারণায় বোঝায়, তাই না? এই ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ডিশ, ঠিক আছে, এই ব্রেড অ্যান্ড বাটারটা কি এক ধারণা বোঝাচ্ছে না? এন্ড দিয়ে একটা সংযোগকারী অব্যয় দিয়ে যুক্ত হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, এই পুরোটা কি একটা ফ্রেজ হিসেবে কাজ করছে, একটা ফ্রেজ হিসাবে, তাই না? আমার ফেভারিট ডিশকে এরা কি করছে, ব্রেড অ্যান্ড বাটারকে বলো না এটাকে আমি ভুলে যাচ্ছি, ফলো করছে কি ফেভারিট ডিশ, তাই না? তাহলে এটা এক করা বোঝাচ্ছে। আরো একটা যদি উদাহরণ বলি, কি বলবো, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, ঠিক আছে? তাহলে এখানে আমি উইন না বলে উইন্স বলছি, কেন বলো তো? দুটো মানে একের বেশি বোঝাচ্ছে, অধিক আছে একের। উইনটা কি করছি, উইন্স করছি, ওই যে বললাম ভার্বের পরে এস বাই এস, তাহলে ভার্বের পরে এস যোগ সিঙ্গুলার করছি। তাহলে স্লো অ্যান্ড স্টিডি এটা পুরো একটা ফ্রেজ, মানে সাবজেক্ট একই বোঝাচ্ছে। তাহলে এগুলো কি একটা এক্সেপশনাল রুলস, তাই না? তাহলে আমি যদি বলি কি বলবো, যদি আমি বলি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ ইনভাইটেড, এই ড্যাশে ইজ বসবে না আর বসবে বলো তো? আর বসবে? হ্যাঁ স্যার আর হবে। হ্যাঁ স্যার, ইচ বয় এন্ড ইচ গার্ল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে মানে বয় আর গার্ল দুজনকে বোঝাচ্ছে, তাই এখানে ইজ বসবে। তার কারণ কি, এটা ফলো করছে এক্সেপশনাল রুলস কে, মানে কোন রুলস, যদি দুটো সিঙ্গুলার নাউন, ইচ বয় ইচ গার্ল কি সিঙ্গুলার নাউন না? যদি দুটো হ্যাঁ স্যার। সিঙ্গুলার নাউন এন্ড সংযোগকারী অব্যয় দ্বারা যুক্ত হয়, ঠিক আছে, তাহলে এই যে বয় এবং গার্ল এটা কি সিঙ্গুলার নাউন নয়? তাহলে এই হ্যাঁ বয় গার্ল কি দিয়ে যুক্ত হচ্ছে, এন্ড দিয়ে। এদের হ্যাঁ ইচ এভরি এগুলো যদি থাকে তাহলে তারা ফলো করে সিঙ্গুলার ভার্ব, বোঝা গেছে? যদি বয় এন্ড গার্ল তখন কিন্তু এটা আর হতো, এর আগে যে জুড়ে দিয়েছে না ইচ বয় এন্ড ইচ গার্ল, ওই জন্য এখানে কি হচ্ছে, আর নয় এখানে ইজ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বোঝানোর জন্য বললাম গুলো আমাদের এই এক্সেপশনাল রুল গুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়তে হবে। ভার্বের তিনটে পার্ট আশা করি বোঝাতে পারলাম, কি কি পড়তে হবে কি হ্যাঁ স্যার। আমাদের কেন পড়তে হবে, এগুলো পড়তে হবে শুধুমাত্র এখান থেকে প্রশ্ন আসবে এমনটা নয়, এখান থেকে ওই প্রশ্ন আসবে ইরর ডিটেকশন, সেন্টেন্সের ভুলটা খুঁজে ভুল পার্টটা খুঁজে বের করতে হবে, সেই প্রশ্নগুলো এখান থেকেই হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর টেন্স, এই দুটো থেকে। আশা করি বোঝাতে পেরেছি, এখানে আর অসুবিধার কিছু নেই। চলো গেছে, তাহলে আমি পার্টস অফ স্পিচের বিষয়গুলো বলে দিলাম। এবার এখানে আর যে পার্টগুলো আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে একবার পড়ে নিলে, শিখে নিলে, স্যার পড়ানোর পরে তোমরা শিখে নিলে, শুধু দেখে মুখস্থ করা নয়, বোঝা নয়, শেখার পরে প্র্যাকটিস করবে, ঠিক আছে, প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করবে নিজেরা। এরপরে কি দেখো, আমরা পড়বো ভয়েস অ্যান্ড ন্যারেশনস। এখান থেকে একটা দুটো কোশ্চেন আসবেই মাস্ট, যদি মনে করো একটা আসে তাহলে ভয়েস থেকে বা ন্যারেশন থেকে আসবে, দুটো যদি আসে এমনটা হতে পারে দুটো ন্যারেশন থেকে এসেছে, আবার দুটো ভয়েস থেকে এসেছে, আবার একটা ভয়েস একটা ন্যারেশন থেকে এসেছে, বোঝা গেছে? দেখো ভয়েস এবং ন্যারেশনের পাশে আমি বলে দিয়েছি যে অল টু এক্সেপশনাল, ঠিক আছে, এক্সেপশনাল কিছু ভয়েস বা ন্যারেশন হয় সেগুলো তোমাদের পড়তে হবে, সেখান থেকেই প্রশ্ন হয়, ঠিক আছে। আর কি পড়তে হবে দেখো, 3 নম্বরে পার্টে আমি বলেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওই যে বললাম আলাদা করে ভার্বের পোর্শনে তো আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝিয়ে দিলাম, এক্সেপশনাল রুলস গুলো দুই একটা, এটা ওই পার্ট, ঠিক আছে। তারপরে আমরা কি পড়বো, টেন্স, বেসিক টু অল, টেন্সটা পুরো আমরা পড়বো। তারপরে ইরর ডিটেকশন কোথা কোথা থেকে আসবে আমি বলে দিয়েছি, এখানে লিখে দেওয়া আছে দেখো, টেন্স আছে, ভার্ব আছে, সেন্স আছে। সেন্স বলতে বোঝো তো, একটা বক্তব্য বা বাক্যার্থ বা বাক্যের সেন্স, ইংরেজিতে কিন্তু খুব সেন্স ব্যবহার হয়, ঠিক আছে, গ্রামারের প্রতি পার্টের মধ্যে সেন্স একটা বিশেষ কাজ করে। তাহলে এই ইরর ডিটেকশনে আমরা কি টেন্স, ভার্ব, সেন্স থেকে আসে এগুলো আমরা জানবো। আর তো বলেছি যে তোমরা এটা ডিগ্রিটা আর একটু পড়ে নিলে ভালো হবে। এবার 6 নম্বরে আমরা কি পড়বো, ক্লজ। কি বললাম, ক্লজ পড়বো। ক্লজ বলতে তোমরা জানো, বিশেষ করে আমরা প্রিন্সিপাল এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজটা ভালো করে পড়বো, বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? স্যার আরেকবার বলেন। ইরর ডিটেকশন তো বলে দিয়েছি, সেন্টেন্সের ভুল অংশটা খুঁজে বের করা কোথা থেকে আসে পাশে লিখে দেওয়া আছে দেখো,
টেন্সের পার্ট পড়তে হবে, ভার্বের পার্ট আমি অনেকটা বলে দিলাম আজকের, আর তারপরে বাক্যের সেন্স, বিভিন্ন সেন্স, এগুলো তোমরা যখন পড়বে, পড়তে গিয়ে প্রতিটা পাঠের মধ্যে একটা সেন্স থাকে, ঠিক আছে। গ্রামার পাঠের মধ্যে সেন্স ওয়াইজ গ্রামার ফর্মুলেটেড হয় সেই বাক্যের জন্য, এগুলো পড়লে। আর ক্লজ, ঠিক আছে, ক্লজের ভাগ আছে তোমরা জানো, অ্যাডভার্বিয়াল ক্লজ আর প্রিন্সিপাল ক্লজটা আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। ক্লজ এই 3 প্রকার, তো এর মধ্যে আবার ভাগ আছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, ঠিক আছে। এগুলো তোমরা ভালো করে পড়লে, হ্যাঁ, ক্লজের পার্টটাও ভালো করে পড়বে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট, হ্যাঁ স্যার। ব্যাকরণের পার্ট চলে গেল। এবার দেখো ভোকাবুলারিতে আমরা কি পড়বো। ব্যাকরণে আর তোমাদের কিছু করতে হবে না, কিছু করবে না, ঠিক আছে। মানে পৃথিবী গোটা করে লাভ নেই, আমাকে অল্প সময়ের মধ্যে কি রাখতে হবে, সোর্স কম রাখতে হবে। আমি কিন্তু বারবার বলেছি যে স্যার, আমি ম্যাথের জন্য একটা বইয়ের কথা বললাম, সেই বইটা কিনবে তোমরা, ঠিক আছে। যে সাবজেক্টের স্যার বা ম্যাডাম কোনো একটা বইয়ের কথা সাজেস্ট করলে সেই বইটা কিনবে। বইয়ের বিষয়ে আমি শেষে বলে দিচ্ছি আরেকটা কি একটু বই। বইটার নামটা আরেকবার বলবেন? হ্যাঁ, বইয়ের বিষয়ে কিভাবে কি বই কিনবে, কিভাবে পড়বে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, একটু পরে বলে দিচ্ছি, আমি শেষ করে নিই। দেখো, ওকে স্যার। তাহলে আমাদের গ্রামার পার্ট চলে গেল। গ্রামার পার্টের পরে আমার কি আছে, ভোকাবুলারি পার্ট। এই ভোকাবুলারিতে আমাকে কি পড়তে হবে, সিনোনিম, অ্যান্টোনিম, অনার্ড সাবস্টিটিউট, ইডিয়ামস, ফ্রেজ, স্পেলিং, মিনিং, ঠিক আছে। দেখো কোনটা আগে পড়বে, কার পরে কোনটা পড়বে আমি লিখে দিয়েছি উপরে, দেখো আমি পড়বো ইডিয়াম ফার্স্ট। কি বললাম, প্রথমে ইডিয়াম পড়বো, আমার ভালো লাগা তৈরি করব, বোঝা গেছে। ওই ইডিয়ামস পড়তে পড়তে আমার শব্দার্থিক কিছু জ্ঞান চলে আসবে, শব্দের অর্থের জ্ঞান চলে আসবে। 2 নম্বরে আমরা কি পড়বো, অনার্ড সাবস্টিটিউট, এক কথায় প্রকাশ, বোঝা গেছে, একটা বড় লাইন, ঠিক আছে। দেখো আমি বললাম যে লম্বা ঝুটিওয়ালা ছেলেগুলো মেয়েদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, এটা কি একটা বাক্য? তো এটা একটা বাক্য নয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লম্বা চুটিওয়ালা ছেলেগুলো ফ্যাল ফ্যাল করে মেয়েদের দিকে তাকিয়ে থাকে, এটা একটা বাক্য। তাহলে এটা কি একটা কর্তার হিসাবে যদি যাও, একটা উপবাক্যীয় কর্তা আছে, মানে বিশাল বড় একটা কর্তা। কিন্তু এই বাক্যটাকে যদি তুমি ভাবো আর এটাকে যদি এক কথায় প্রকাশ করি, তাহলে আমরা কি বলবো, ওই ছেলেদেরকে বলতে পারি ছ্যাঁচড়, তাই না? তাহলে এইরকমই একটা বড় পার্ট, বাক্যের বড় অংশ বা পূর্ণাঙ্গ একটা অংশকে যখন একটা ওয়ার্ডে বা খুব বেশি হলে 2টো ওয়ার্ডে বলা যায়, সেটাকে আমরা বলি অনার্ড সাবস্টিটিউট, ঠিক আছে। মানে অল্টারনেটিভ একটা ওয়ার্ড দিয়ে বোঝানো হয় সেই বাক্যের অর্থটা বা সেই সেন্সের অর্থটা, ঠিক আছে। সেটাকে আমরা বলছি অনার্ড সাবস্টিটিউট। সব নোটস তোমাদের দিয়ে দেবে, চাপ নেই, এগুলো এখানে বোঝার কিছু নেই, এগুলো নোটস পড়ার বিষয়। যিনি ইংরেজি পড়াবেন উনি নোটস দিয়ে দেবেন, আমার কথা বোঝা গেছে। 2 নম্বরে আমরা পড়বো কি, 2 নম্বরে পড়বো, বলে দিলাম তো, অনার্ড সাবস্টিটিউট। 3 নম্বরে পড়বো মিনিং। মিনিং বলতে কি, দেখো ওয়ার্ড মিনিং। এবার এই ওয়ার্ড মিনিং পড়তে গিয়ে তোমরা কি করবে, ইংরেজি নিউজ পেপার হয় জানো তো, হ্যাঁ স্যার। দ্য টেলিগ্রাফ হয়, ঠিক আছে। এরকম বেশ কিছু কিছু, দ্য হিন্দুস্তান মনে হয় ইংরেজি। এই টেলিগ্রাফ, এই নিউজ পেপার প্রতিদিন নেওয়ার দরকার নেই, সপ্তাহে একদিন নেবে একটা। টাইমস অফ ইন্ডিয়া, ওই যে একজন বললো, যে কোনো যে যেটা পড়বে সপ্তাহে একদিন একটা নেবে। তার যে আর্টিকেল গুলো থাকবে, তার যে প্যারাগ্রাফ গুলো থাকবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাবে। শুধু পড়ে নয়, খালি রিডিং পড়ে গেলে এমনটা নয়, কি বলতে চাইছে অর্থগুলো নিজের মধ্যে অনুধাবন করবে, বাক্যের অর্থগুলো, বোঝা গেছে। এই পড়তে পড়তে কি হবে, তোমাদের অড ভোকাবুলারি অর্থাৎ অড মিনিং, সাবজেক্টের স্ট্রাকচার, এগুলো তোমাদের মধ্যে চলে আসবে। ওই জন্য আমি লিখে দিয়েছি মিনিং অফ ওয়ার্ড, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার? তারপরে পরে আমরা কি পড়বো, বিভিন্ন স্পেলিং তো আমাদের পড়তে হবে, ঠিক আছে। ফ্রেজ হয় জানো, বিভিন্ন ফ্রেজ হয়। যেমন আমি বললাম যে একটা ফ্রেজ বলো না, আমার মাথায় আসছে না, লুক অ্যাট মি, ঠিক আছে। এই যে একটা ফ্রেজাল ভার্বের পার্ট, এইগুলো একটু পড়বে। তারপরে কি পড়বে, সিনোনিম, অ্যান্টোনিম। হোমোনিমস এখানে পড়ার দরকার নেই, ঠিক আছে। সিনোনিম পড়বে, অ্যান্টোনিম পড়বে। ভোকাবুলারি পার্ট চলে গেল, কিছু বলবে কেউ? না স্যার। এবার দেখো এই আন্ডারস্ট্যান্ডিং এর পার্ট, এই আন্ডারস্ট্যান্ডিং এর পার্টে তোমরা জাস্ট নিউজ পেপার পড়বে। আন্ডারস্ট্যান্ডিং কি, ফিল সেন্টেন্স উইথ সেন্স, একটা সেন্টেন্সের সেন্সটা বুঝতে হবে। মানে পরীক্ষাতে একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেই সেন্টেন্সের সেন্স বুঝলে এক জায়গায় কি রাখবে,
এক জায়গায় হচ্ছে তোমাকে ব্ল্যাঙ্ক রাখবে, সেখানে কোন ওয়ার্ড বসালে সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ হবে, ঠিক আছে, যথার্থ পরিপূর্ণ হবে সেই ওয়ার্ডটা পিক করে বসাতে হবে। বুঝা গেছে না যায়নি? এগুলো আমরা কি কি বলছি, এখানে জাস্ট এই একটা পার্ট হয়, ঠিক আছে, ওই আন্ডারস্ট্যান্ডিং এর পার্টে জাস্ট এই টাইপের কোশ্চেন হয়, একটা পরিপূর্ণ সেন্টেন্স দিয়ে সেটা ওই অনার সাবস্টিটিউটের মতো একটা অর্থ দিয়ে তার মানে বোঝাতে হবে। একটা পরিপূর্ণ সেন্টেন্সের মাঝে একটা জায়গা খালি রাখবে, সেই জায়গাটাকে তোমার একটা ওয়ার্ড দিয়ে ভরা করে রাখবে করতে হবে, বা একটা সেন্টেন্সের একটা ওয়ার্ডের তলে আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে, দিয়ে সেই ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে নিচের অপশন থেকে। বোঝা গেছে? তাহলে এগুলোর জন্য আমরা কি পড়বো, নিউজ পেপার রিডিং, ঠিক আছে, নিউজ পেপার পড়বো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে নিউজ পেপার পড়লে আমার দুটো কাজ হয়ে যাবে, আশা করি বোঝা গেছে। সময় কত হয়েছে? হ্যাঁ স্যার সময় হয়েছে, চলো এবার আমরা দেখো এতক্ষণ তো সব বলেছি, তাই না? এবার স্টাডির বিষয়ে একটু বলে দিই, হ্যাঁ, কিভাবে তোমরা স্টাডি করবে। দেখো 1 নম্বর পার্ট, তোমরা তো সেলফ স্টাডি করছো হ্যাঁ স্যার সারাদিন, যদি বসে থাকো সেলফ স্টাডি তো করতে হবে, তাই না? নিজেদের পড়তে হবে, নোটস গুলো জিস্ট গুলো বাড়িতে পড়তে হবে, বুঝতে হবে, আত্মস্থ করতে হবে। তাহলে সেলফ স্টাডি তোমাদের মাত্রাতিরিক্ত করতে হবে ভালো করে। 2 নম্বরে কি, তোমাদের একটা গাইড অবস্থান নিতে হবে, নিজেরা নিজেরা শুধু পড়লে হবে না। কি বলেছি দেখো, অফলাইন উইথ বুকস, মানে অফলাইন কোচিং তোমরা পড়তে পারো, তার সঙ্গে তারা যে বই সাজেস্ট করবে সেগুলো পড়তে হবে, ঠিক আছে। অনলাইন উইথ বুকস, যদি অফলাইন যারা না পড়ছো বা পড়বে তারা অনলাইন, যে যার যেটা সুবিধা আর কি। এখন তো অনলাইনের যুগে আর অফলাইনের জন্য লোক এখান থেকে 10 কিলোমিটার 12 কিলোমিটার দূরে পড়তে যায় না, যেটা অফলাইনে পাওয়া যায় সেটা এখন অনলাইনেও পাওয়া যায়, বাড়ি বসে পড়ে। 3 নম্বরে আমরা কি দেখো, অনলাইন উইথ বুক, অনলাইন কোনো কোচিং সেন্টারে ভর্তি হলে গাইড, তোমাকে গাইড ম্যান নিতে হবে, তাহলে তুমি অল্প সময়ের মধ্যে সফলতা পাবে, ঠিক আছে। এই যেমন আমি আজকের অনেক কিছু তথ্য তোমাদের বলছি, সব কি তোমাদের মধ্যে জানা ছিল? ছিল কি বলো? তাহলে না স্যার বলছি কি শিখছো, আমি অনেক ক্রেডিট নিতে চাইছি না, বেসিক কিছু পার্ট, তাহলে গাইডম্যানের প্রয়োজন, ঠিক আছে। অনলাইন উইথ বুকস, অনলাইন কোচিং নিলে তার সঙ্গে একটা বুকস নিলে, এই দুটোর মধ্যে একটা, 2 নম্বর বা 3 নম্বর, দুটো একসঙ্গে নয়, হয় অফলাইন কোচিং নয় অনলাইন কোচিং, সঙ্গে একটা বুকস। সেই বুকস গুলো কি দেখো, এই গ্রামাটিক্যাল পার্ট, ম্যাথস, এগুলোর জন্য বিশেষ করে ইংরেজি গ্রামার, এগুলোর জন্য হচ্ছে বুকসের প্রয়োজন হবে না, তবুও ইংরেজি যিনি পড়াবেন যদি বলেন নিয়ে নেবে। কিন্তু আমি যে ম্যাথস পড়াবো, ম্যাথস পড়ানোর জন্য আমি এখানে করাবো, প্লাস তোমাদের একটা প্র্যাকটিসের বই লাগবে, আমি বলে দেবো, ঠিক আছে। তাহলে একটা বই নেবে ম্যাথসের জন্য, আর জেনারেল স্টাডিজ এর জন্য লিখে দিয়েছি দেখো, এনি WBCS GS বুক, দেখবে তোমরা পার্ট বা টপিক পার্ট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ একটা করে বই পাওয়া যায়। GS হিস্টোরি, GS ইন্ডিয়ান পলিটি, GS ইকোনমি, ঠিক আছে, GS জেনারেল সায়েন্স, এরকম কোনো বই তোমরা নেবে না, কারণ তোমরা এটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা দিচ্ছ। সেক্ষেত্রে দেখবে একটা করে বইয়ে 200-250 করে পেজ, 160-70টা করে পেজ, তোমাদের ক্ষেত্রে অল্প সময় পড়ে শেষ করা অসম্ভব হবে। আর তোমরা কিন্তু এটা WBCS পরীক্ষা দিচ্ছ না, তোমরা কি পরীক্ষা দিচ্ছ বলো তো? মাধ্যমিক লেভেলের PSC ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ, তাই না? তাহলে তোমরা কি করবে, যে কোনো WBCS এর GS বুক নেবে, ইনক্লুডিং অল সাবজেক্ট, GS এর অল সাবজেক্ট। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, সেখানে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক 1 পাতা 1.5 পাতার মধ্যে, পেজের মধ্যে কমপ্লিট করা থাকবে, ঠিক আছে। এইরকম একটা বুকস, মানে WBCS এর ওইরকম অ্যাডভান্স লেভেলের নয়, অ্যাডভান্স লেভেলের বই নিলে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আলাদা, আমি তা বলছি না। WBCS এর মোটামুটি মডারেট লেভেলের বই যেগুলো হয় সেটা বলে দেবেন GS যিনি পড়াবেন, ঠিক আছে। সেরকম একটা বই নেবে যেখানে সেই বইটার মধ্যে সব সাবজেক্ট থাকবে, প্রতিটা টপিক ইনক্লুড করা থাকবে, মোটামুটি মডারেট লেভেল পর্যন্ত। কনসেপ্ট ক্লিয়ার? আর কিছু বলার আছে? স্যার ম্যাথ বুকের নামটা একটু বললে ভালো হয়। বলে দেবো, আমি সব বলে দেবো, এত হুড়ুহুড়ি করলে হবে? পেড ক্লাস নিলে প্রথম ক্লাসেই আমি বলে দেবো। স্যার অন্যান্য ক্লাসগুলো আর কবে হবে স্যার? আমি কি বলছি না, এটা তোমাদের, তোমরা আজকে ভাবছো ম্যাথ ক্লাস হচ্ছে, তা নয়, এটা তোমাদের ডেমো ক্লাস হচ্ছে। আমি হয়তো ম্যাথের শিক্ষক, ঠিক আছে, ফ্রি ডেমো একটা ক্লাস, যে ক্লাস তোমাদের কিভাবে হবে, এবং আমি এখানে ওই জন্য বোঝাতে চাইলাম তোমাদের বেসিক স্ট্রাকচার কি হবে পরীক্ষাকে ক্র্যাক করার জন্য, চাকরি পাওয়ার জন্য। না হলে কিন্তু সফলতা আসবে না। সারাদিন তুমি চতুর্দিকে টেবিল ভরা করে
বসে থাকলে আলটিমেটলি গেন কিছু হবে না, উপকার কিছু হবে না। তাহলে আমাকে রুল ওয়াইজ ফলো করে করে চলতে হবে প্রতিটা সাবজেক্ট। ম্যাথের বইয়ের কথা আমি বলে দেবো, ঠিক আছে। পিএসসির জন্য একটু বেশি ডিপলি না এ করে পিএসসির জন্য আমাদের যেটা সুবিধা হয় ক্লার্কশিপের জন্য, আমি একটু ভেবে তোমাদের বলে দেবো। এমনটা নয় যে ফ্রি ক্লাস বলে বলছি না, তা নয়, ঠিক আছে। আমি একটু ভাবি যে ক্লার্কশিপের জন্য কোন বইটা নিলে তোমাদের প্র্যাকটিসের জন্য সুবিধা হবে। বেসিকটা তো শেখাবো আমি, ওকে স্যার। বেসিক টু মডারেট শেখাবো তো আমি, জিস্ট মানে ইন্টায়ার একটা টপিকের পার্ট তো তোমাদের মধ্যে দেবো আমি, তোমরা শুধু প্র্যাকটিস করার জন্য একটা বই নেবে, বোঝা গেছে। এমনটা নয় যে প্র্যাকটিসের আমি দেবো না, আমি শেখানোর পরে অনেক প্র্যাকটিসের ম্যাথ দেবো, সেটাও করলে পাশে বুকস থাকলে নিজেরাও অবসর সময় একটু প্র্যাকটিস করতে পারবে।